ঘটছেটা কি? নারীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর বারবারই কিন্তু পাওয়া যাচ্ছে না। পার্ক স্ট্রিটের গণধর্ষণ হোক বা কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা হোক, নারীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের মাঝেই আবারও কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ বলা নয় গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় যদিও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু বারবার কেন ইনস্টিটিউশনের ভেতরে নিরাপত্তাহীনতায় থাকবে ছাত্রীরা? এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজব। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস রয়েছে আমার সাথে এবং অবশ্যই তিনি এই সাউথ কলকাতার ল কলেজের প্রাক্তনী। এ বিষয়ে অবশ্যই কথা বলবো। প্রথম কথা হচ্ছে নিজের কলেজ এবং সেই কলেজের এইরকম একটা ঘটনা, প্রথম প্রতিক্রিয়া কি থাকবে? প্রচন্ড দুঃখদায়ক ঘটনা। আমরা সারা জীবনে এটা ভাবিনি, কারণ আমরা সকলেই যারা যে কোনো কলেজেই পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করি, একটা ইমোশনাল বন্ডিং থাকে। এটা তো একটা ইমোশন। এখনও আমরা সাউথ ক্যালকাটা ল কলেজ, আমি 2006 পাস আউট, তা আমাদের ইমোশন থাকে। আমরা রিইউনিয়নে যাই, একসঙ্গে মিলিত হই। এটা একটা কলেজ, একটা রিইউনিয়ন, মানে আপনার একটা রক্তের সম্পর্ক। এটা আপনি কোনো ব্যাখ্যা দিয়ে এইটাকে করতে পারবেন না। এটা এমন নিন্দনীয় ঘটনা। আমাদের এখন প্রায় 700 জনের উপরে একটা আমাদের অ্যালুমনাই গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা প্রতি বছর রিউনিয়ন করছি। সেই গ্রুপেও রাত থেকে সকাল থেকে মানে সবাই একটা নিজেদের করে শখ যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং লিগ্যাল ফ্যাটার্নিটির মধ্যে। এটা বিশ্বাস করুন আমরা হয়তো দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি। মানে এটা মানে কেউই মেনে নিতে পারছে না এবং আমরা বারবার এর মানে তীব্রতর নিন্দা করছি। এবং এই ঘটনাটা কি করে ঘটলো এর কিন্তু ডেপথে যেতে হবে। শুধু একজন বা গণধর্ষণ করে যারা দোষী তাদের জন্য না, কলেজ ম্যানেজমেন্ট, কলেজ কর্তৃপক্ষ কী করছিল এটাও কিন্তু আমাদের জানার বিষয়। কারণ এটার সঙ্গে আমরা যেহেতু অতঃপ্রতভাবে যুক্ত, আমাদের ইমোশনটা প্রচণ্ডভাবে হার্ট হয়েছে। আইনের ছাত্রী, তার থেকে বড় কথা একজন মহিলা, একজন স্টুডেন্ট, একজন নারী, কেন বারবার তাদেরই নিরাপত্তাহীনতায় কেন থাকতে হবে এবং কেন তারা নিরাপত্তাহীন হয়ে পড়ছেন? দেখুন, প্রথম কথা যে ইনস্টিটিউশনাল ক্রাইম, রাস্তাঘাটের ঘটনাকে আমরা অন্যভাবে দেখি। আর একটা ইনস্টিটিউশন, একটা নারী সে যদি ইনস্টিটিউশনে সেফ না মনে করে তাহলে সে কোথায় করবে? আর এটা সবথেকে বিশ্বাস প্রবলেম কি বলুন তো, একটা বিশ্বাসের জায়গায় বড় আঘাত। কারণ আজকে আমরা দেখেছি, আমরাও কলেজে করেছি, আজকে আমাদের যারা জুনিয়র এসছে, আমাদের 5 বছরের কোর্স, ল কোর্স, সেখানে আমাদের জুনিয়ররা আমাদের সঙ্গে থেকেছে, এসেছে, আমরা অনুষ্ঠান একসঙ্গে করেছি, সব কিছু করেছি। তো আজকে যে জুনিয়র মেয়েগুলো আসে তারা তো আমাদের উপর দাঁড়িয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব নেয়। আজকে পুলিশ প্রশাসন তো বাড়ি ঘরে সে নিরাপত্তা দিতে আসে না, ইনস্টিটিউশনের নিরাপত্তা সেই সিনিয়ররাই জুনিয়রদেরকে দেয়। এই যে একটা বিশ্বাস ভঙ্গের জায়গা, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এই জায়গাতে রেকটিফাই না করা হয় তাহলে সামনের দিনে যে একটা ধরুন সিনিয়র জুনিয়র যে সম্পর্ক, সেটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। কলেজ জীবনেতে কোয়েট তো থাকবে, যেখানে ছেলে মেয়ে তারা একসাথে পড়াশোনা করবে, কিন্তু তাহলে একসাথে পড়াশোনা আগামী ভবিষ্যতে বাবা মায়েরা অবশ্যই তো এ বিষয়ে তাদের মাথায় রাখবে বা তাদের এই চিন্তা তো আসছেই যে ছেলে মেয়ে যে কলেজে বা যে ইনস্টিটিউশনে থাকবে সেখানে তার মেয়েকে নিরাপত্তার কারণে তার পাঠানো। এটা কি সমাজের কাছে একটা বাজে বার্তা নয়? 100 বার দেখুন, আমরা আজকে ভারতবর্ষে যে জায়গায় আছি, আমরা 4th লার্জেস্ট ইকোনমি হচ্ছি, আমরা বিশ্বের দরবারে নিজেকে প্লেস করছি। বিশ্বের দরবারে যদি আমরা দেখি, যত উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, কোথাও কিন্তু ছেলেমেয়ের আলাদা করে সেগ্রিগেশন নেই। কেন? ছেলে নারী পুরুষ একইভাবে কাজ করতে পারবে, এটাই কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার। সেখানে দাঁড়িয়ে এই ঘটনাগুলো ডেফিনেটলি মেয়ের বাবাদের ক্ষেত্রে তাদের একটা চিন্তার ভাঁজ ফেলছে। কেন? আজকে যদি তার মেয়ে যদি একটা মানে প্রশিক্ষণ জায়গায় যদি সে সিকিউর না থাকে, তাহলে তার ভবিষ্যতে কিন্তু একটা খুব বাজে ছাপ ফেলবে। আর কো এডুকেশন হচ্ছে এডুকেশনের সিস্টেমের ভবিষ্যৎ। কারণ আমরা আজকে বিশ্বের দরবারে যেখানে নিজেদেরকে ডানা মেলে দিচ্ছি, সেখানে তো কো এডুকেশনটাই সিস্টেম। সেখানে ছেলেদের নারী পুরুষ আলাদা বিভেদ নেই। তাহলে আমরা কি করে করব? আর স্বাধীনতার যদি 75 বছর পরে এটা আমরা না করতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা ছাড়া কিচ্ছু না। মানে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, এক্ষেত্রে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কি হতে পারে এবং এ বিষয় নিয়ে এই যে ঘটনা আপনাদের এই আইনি ইনস্টিটিউশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, কিছুদিন আগেও আমরা একজন আইনের ছাত্রীকে দেখেছি যেভাবে হ্যাকেল হতে হয়েছিল, তাকে কলকাতায় নিয়ে আসে তার জামিন নিয়ে এটা হ্যাকেল হতে হয়েছিল, এবং আবার একজন আইনের ছাত্রীকে ধর্ষণ হতে হলো। এই ঘটনায় আপনারা হাইকোর্টে এ বিষয়ে কি আলোকপাত করবেন এবং তার পাশাপাশি এই ঘটনায় কি ধরনের পদক্ষেপ আপনারা চাইছেন?
দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা জুডিশিয়ারি সিস্টেমের প্রতি আস্থাশীল এখনো অবধি, কারণ বিচার হবে এটাই আমরা আশা করছি, কারণ এটাই আমাদের, দেখুন আইনজীবী হিসেবে আমাদের মানুষকে বিচার দেওয়াটা আমাদের কাজ। তো আমরা ইনস্টিটিউশনের উপর এখন অবধি কোনো জায়গায় এমন করছি না যে না এটা হবে না। আমরা পুরোপুরি আশা রাখছি যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে বিচার ব্যবস্থার সিস্টেম, সেই সিস্টেমটা এই যে নারী যার উপর অত্যাচার হয়েছে তাকে সঠিক বিচার দেবে, এবং সঠিক যারা অভিযুক্ত তারাও যেন সঠিক ট্রায়ালের চান্স পায়, এটাই আমাদের প্রথম দাবি। আমরা অবজারভেশন করছি, আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা আলোচনা করেছি, আলোচনা চলছে। যদি দেখি যে না আমাদের মনে হয় যে এই বিচার ঠিক হচ্ছে না, তাহলে আমরা দেখুন আইনজীবী নিজেরাই, ঠিক আছে, তাহলে আমরা যে আইনি পদক্ষেপ নেই সেটা নেব। আপাতত আমরা এই বিচার ব্যবস্থার উপর এখন অব্দি আস্থা রাখছি। খুব প্রিলিমিনারি স্টেজ, এখনই কমেন্ট করার মতো জায়গা হয়নি, বাট আগামী দিনে, সামনের দিনে যদি কোনোভাবে আমরা দেখি যে এই নারী বিচার পাচ্ছে না, কারণ আপনাকে বুঝতে হবে এই নারী একটা সিম্বল, এই নারীর উপর অত্যাচার হয়েছে ঠিকই, কিন্তু যেটা আপনি বললেন সমাজ ব্যবস্থাটা একদম নড়ে চড়ে বসেছে। তাহলে সমাজের ব্যবস্থা এবং সমাজের আস্থা ফেরানোর জন্য আমরাও এই কলেজের প্রাক্তনী হিসেবে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের দিকে আগাবো। শাসক দলের একজন সাংসদ বলছেন, তিনিও আইনজীবী, তিনি বলছেন যে যদি সহকর্মী এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে পুলিশ প্রশাসন কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে সহপাঠী বা সহপাঠী না, একটা বড় প্রশ্ন না। মানুষের মধ্যে ভয়, আইন ব্যবস্থার, আমাদের জুডিশিয়াল সিস্টেমের ভয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি যদি মনে করি যে আমি যদি একটা এরকম ঘৃণ্য কাজ করি তাহলে আমি শাস্তি পেতে পারি, এটা যদি না করা যায়, কারণ আমি যে ঘটনাটা দেখেছি বা শুনেছি, যেহেতু ওই কলেজের প্রাক্তনী, আমাদের কাছেও যা ইনফরমেশন আসছে, মানে বিষয়টা এমন ছিল আমি এরকম করে ফেললে আর কিছু হবে না। আমার তো একটা নিজস্ব ডাউট আছে আগেও এরকম ঘটনা ঘটেছে কিনা, হয়তো সেই নারীরা সাহস পেয়ে সামনে আসেনি, এটাও আলোচনার বিষয় আসছে। তাহলে মানুষের যে ভয় সেটাকেই করতে হবে, সহপাঠী বা বাইরের লোক কিন্তু ফ্যাক্টর না। স্টেটের প্রিন্সিপাল দায়িত্ব হচ্ছে সেফটি সিকিউরিটি দেয়া, সেখানে তারা ব্যর্থ হয়েছে। কারণ স্টেটের দায়িত্ব এটাই আসছে প্রতিটা নারীকে সুরক্ষা দিতে হবে, সহপাঠী না হবে। আজকে যদি এটা প্রমাণ করা যায় এবং এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যায়, তাহলে আরও 10 জন এরকম ঘটনা করার আগে ভাববে। এইটাই হচ্ছে স্টেটের রোল, এটাই হচ্ছে আমাদের রোল, সেটাকে আমাদের প্লে করা উচিত। আমার সহপাঠী করেছে না বাইরের লোক করেছে, এটা ইররিলেভেন্ট ফ্যাক্টর আমার এখানে মনে হয়। আরজি করের মামলা এবং আরজি করের ঘটনায় এখনো নির্যাতিতার পরিবার তারা আদালতের বারবার কড়া নাড়ছে, আদালতে বারবার যাচ্ছে, সুবিচারের তারা আশায় রয়েছে। তাদের সুবিচার এখনো কিন্তু প্রায় খানিকটা ঝুলে রয়েছে এমনটা বলা যেতেই পারে। যদিও নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু কসবা যেখানে একজন আইনের ছাত্রীকে তার ইনস্টিটিউশনের মধ্যে যেভাবে গণধর্ষণের শিকার হতে হয়, স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের সুরক্ষা নিয়ে আরও একটা বড় প্রশ্ন তুলে দিল। বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।